কলকাতা থেকে ছেড়ে দেওয়া ট্রেনটা ঠিক রাত ৯টায় শিয়ালদা ছেড়েছিল। আর সুব্রত জানালার ধারে বসে সারা রাত কলকাতার আলোগুলোকে পেছনে ফেলতে দেখেছিল। প্রথমে শহরের ঝলমলে আলো, তারপর বিরিয়ানির দোকানের লাল হলুদ বাতি, তারপর হাওড়া ব্রিজের সারি সারি স্টেডিয়াম ল্যাম্প, তারপর ধীরে ধীরে কালো। ট্রেন যখন পশ্চিমবঙ্গের গ্রামীণ রেলওয়ে উঠল, তখন জানালার বাইরে শুধু অন্ধকার, আর মাঝে মাঝে একটা করে ট্রান্সফরমারের নীল আলো। সুব্রতের পাশের সিটে একজন বৃদ্ধ লোক ঘুমিয়ে পড়েছিল। তার মাথাটা সুব্রতের কাছে এসে ঠেকে ঠেকে ঝুলছিল। প্রতিবার ট্রেন একটু ঝাঁকি খেলেই বৃদ্ধ চমকে উঠেছিলেন, তারপর আবার ঘুমিয়েও পড়েছিলেন। যেন জীবনটা এরকমই, একটু চমক, তারপর আবার ঘুম। সুব্রত মনে হলো তার জীবনটা এই বুঝি এরকমই, একটু চমক আর একটু ঘুম মিশ্রণ। ট্রেনের কামরার একটি অদ্ভুত গন্ধ ছিল, পুরনো চামড়ার সিটের গন্ধ, হালকা প্রাণের গন্ধ, কোথা থেকে ভেসে আসা চায়ের গন্ধ, আর পায়ে অবচেতনভাবে স্রেত স্রেত মাটির গন্ধ। এই শেষ গন্ধটা সুব্রতকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেল। ছোটবেলায় যখন সে গ্রামের বাড়িতে বর্ষাকালে খেলতো, তখন ঠিক এই গন্ধটা মাটি থেকে উঠে আসতো। আর সে ভাবতো পৃথিবীর সব নদী একসঙ্গে এসে এই মাটিতে মিশে গেছে। বাবা তখন বলতেন, মাটির গন্ধ পেলে মানে বুঝবি বর্ষা এসে গেছে, সব গাছ নতুন পাতা পাবে, সব মানুষ নতুন স্বপ্ন পাবে। সুব্রত তখন বুঝতে পারল যে বাবা আর কিছু না, শৈশবের কথাই মনে পড়িয়ে দিচ্ছে। টেলিগ্রামটা সুব্রত পেয়েছিল আজ সকাল ৯টায়। অফিসের সেক্রেটারি এসে বলেছিলেন, স্যার, একটা টেলিগ্রাম এসেছে। সুব্রত টেলিগ্রাম খুলেছিল। তোমার বাবার শেষ 4টে সরল শব্দ, যার মধ্যে কতটা বার লুকিয়ে আছে সেটা সুব্রত তখন বুঝতে পারেনি। প্রথমে তার মনে হচ্ছিল ভুল, বাবা তো কিছুদিন আগেই ফোন করেছিল, বলেছিল আমি ভালো আছি, তুই দেখা করে আয়। তারপর মনে হলো না, শেষ মানে মৃত্যু। আর তখনই তার বুকের ভেতরটা যেন কেউ একটা ভারী পাথরে চেপে ধরল। সে এক মুহূর্তের জন্য চেয়ারে বসেছিল না। তারপর সেক্রেটারিকে বলেছিল, আমাকে একটু বেরোতে হবে। অফিসের বাইরে এসে সে ফুটপাতে দাঁড়িয়ে কেঁদেছিল, কিন্তু কান্নাটা কোনো শব্দ করেনি, শুধু চোখের জল গড়িয়ে পড়েছিল। আর সে দুহাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল, যেন কেউ না কেউ দেখে। ফুটপাতে একটা রিকশা দাঁড়িয়েছিল। রিকশাওয়ালা জিজ্ঞেস করেছিল, কোথায় যাবেন স্যার? সুব্রত বলেছিল, স্টেশন। তারপর সারা দিন অফিসে বসে থেকেছিল, কাজ করেছিল, মিটিংও করেছিল, ক্লায়েন্টের সঙ্গে কথাও বলেছিল, কিন্তু তার মনটা একটা অদ্ভুত স্তব্ধতায় ঘেরা ছিল, যেন সে শরীরের অফিসে বসেই আছে, কিন্তু আত্মা অন্য কোথাও, হয়তো গ্রামের বাড়িতে, বাবার পাশে, বা স্টেশনের ভিড়ের মধ্যে কোথাও। সন্ধ্যার ট্রেনটা যখন ছাড়ল, সুব্রত ভাবল, শেষবার যখন এই ট্রেনটা চেপেছিল তখন 13 বছর বয়স, স্কুল ব্যাগে বইয়ের ভার, পেটে মায়ের হাতের লুচির ভার, আর মনে বাবার সঙ্গে একটা অদ্ভুত দ্বন্দ্ব। তখন বাবা তাকে বলেছিলেন, তুই যাস, আমার কোনো আপত্তি নেই। সুব্রত বুঝতে পারেনি কেন বাবা এমন কথা বললেন। ভেবেছিল বাবা তাকে তাড়িয়ে দিচ্ছে। 13 বছর পর সে বুঝতে পারল, বাবা হয়তো ছোট ছেলেটাকে আটকিয়ে রাখবে, আর ছেলেটাকে যেতে দেবে না হয়তো কোথাও। কিন্তু বাবা তো বাবাই হয়। স্টেশনে এসে নামার সময় সুব্রত দেখল এই স্টেশনের বদলে গেছে। আগের প্ল্যাটফর্মে একটা বড় হোর্ডিং ছিল, স্বাগতম আমাদের শহরে। এখন সেটা নেই। তার জায়গায় একটা ডিজিটাল স্ক্যান, যেটায় একটা বিজ্ঞাপন চলছে, কিনুন আমাদের সাবান, চকচক করুন। সুব্রত হাসল, একটা তিক্ত হাসি।
শহর যেমন বদলায় মানুষও তেমন বদলায়, কিন্তু কিছু কিছু স্মৃতি বদলায় না। সেগুলো পুরনো হ্যাঙ্গার মতোই মনের কোণে ঝুলে থাকে। প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরনো চায়ের দোকান ছিল, রহমান চা ভান্ডার। সেটা এখনও আছে, শুধু দোকানদার বদলে গেছে। আগে রহমান চাচা ছিলেন, এখন তার ছেলে। চাচার ছেলে শ্রব্বতকে চিনতে পারল, বলল, শ্রব্বতা, আপনি কবে এলেন? শ্রব্বত বলল, আজ রাতে। ছেলেটা বলল, চা খাবেন? বাবার আমলের মতোই বানাই। শ্রব্বত বলল, দাও। চায়ের কাপটা হাতে নিয়ে সে একটু চমকে দিল। চায়ের স্বাদ একই ছিল, চিনি একইভাবে মিশিয়েছিল, দুধ একইভাবে ফুটিয়েছিল, এমনকি কাপের আকৃতি একই ছিল। শ্রব্বত চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য অনুভব করল, পৃথিবীর সব কিছুই বদলায়, কিছু কিছু জিনিস বদলায় না। সেগুলো হয়তো জীবনের আসল ভিত্তি। চায়ের দাম আগেই ছিল 2 টাকা, এখন 8 টাকা। শ্রব্বত সেটাই বদলে গেছে ভেবে একটু মুচকি হাসল। শ্রব্বত যখন ট্রেন থেকে নামলো, ঠিক তখনই আকাশ ভেঙে পড়তে শুরু করলো। স্টেশনে লালচে আলো মেঘের ফাঁক গেলে এসে প্ল্যাটফর্মে ভাঙা টাইলসের উপর পড়েছিল। আর দূরে কোথাও বাজ পড়ার শব্দ একটা অদ্ভুত, প্রায় সিনেমাটিক ফাঁকে ভেসে আসছিল। বৃষ্টি আসবে আসবে, কিন্তু ঠিক যেন কেউ আকাশের কোণে কোনো ভারী সংবাদ জোর করে রেখেছে। ফেলবে কি ফেলবে না ভাবছে। বছর 13 পর শ্রব্বত ফিরেছিল এই শহরে, আর শহরটা তাকে চিনতে পারছিল না। যেমন সে এই শহরটাকে চিনতে পারছিল না, তেমন প্ল্যাটফর্মের উপর দিয়েও যে লোকটা হেঁটে যাচ্ছিল, তার হাতে একটা টর্চ ছিল, তার গায়ে একটা সবুজ রঙের পুরনো চাদর। সে চাদরটা শ্রব্বতের বাবার কথা মনে করিয়ে দিল। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল, বাবা এখনো বেঁচে আছে, প্ল্যাটফর্মে কোনো এক কোণে এসে দাঁড়াবে, তার পিঠে হাত রাখবে, বলবে, দেরি করে এসেছিস বাবা, চল। কিন্তু টেলিগ্রামের সেই কাগজটা তার পকেটে এখনও ভেজা ছিল না, শুকনো ছিল। তবুও এত ভারী মনে হচ্ছিল যেন তার বুকের পাঁজর ভেঙে বের হয়ে আসছে। কাগজে লেখা ছিল মাত্র 3টি শব্দ, তোমার বাবা শেষ। টেলিগ্রামে পাঠানো হয়েছিল পরশু রাতে, এসেছিল আজ সকালে। আর শ্রব্বত সারা দিন অফিসে বসে থেকে সন্ধ্যার ট্রেন ধরেছিল এই শহরের দিকে, যেখানে সে কখনো ফিরতেই চায়নি, ফিরতে পারেওনি। স্টেশনের বাইরে একটা রিকশা দাঁড়িয়েছিল। রিকশাওয়ালা ছিলেন এক বৃদ্ধ, যার দাড়ি এত সাদা যে মনে হচ্ছিল চুলের পরিবর্তে চাঁদের আলো গজিয়ে উঠেছে। রিকশাওয়ালা শ্রব্বতকে দেখে একটু চমকে উঠলেন, তারপর বললেন, শ্রব্বত বাবু, আপনি? 13 বছর শ্রব্বত বাবু? শ্রব্বত মাথা নেড়ে সম্মানিত জানালেন। বৃদ্ধ রিকশাওয়ালার নাম ছিল হাশেম আলী। সে ছোটবেলায় শ্রব্বতকে রিকশায় করে স্কুলে নিয়ে যেত। স্কুলের সামনে ছেড়ে দিয়ে বলতো, আজকেও কিছু মার খাবে বাবু? না। শ্রব্বত হাসল, একটা শুকনো ক্লান্তি হাসি। হাশেম আলী রিকশার হ্যান্ডেল ধরলেন, বললেন, বাড়ি যাবেন তো? চলুন। শ্রব্বত বলল, বাড়ি? একটু থেমে বলল, বাড়ি না হয় বাবার যেখানে বাবা থাকতো। হাশেম আলী কিছু বললেন না, শুধু রিকশা চালাতেই শুরু করলেন। প্ল্যাটফর্মের সেই লালচে আলো পেছনে সরে গেল, সামনে শহরের অন্ধকার রাস্তা এগিয়ে এলো। দুপাশে ভাঙা বাড়ির দেয়াল, জানালা লেবানো আলো, রাস্তায় কুকুরের ঘেউ ঘেউ, আর মাঝে মাঝে একটা করে ঝিঝি পোকার ডাক। রিকশায় বসে শ্রব্বত পিছনের দিকে তাকালো। শহরটা যেন একটি পুরনো ছবি, রং স্মন, ক্যানভাস ছেঁড়া, কিন্তু চেনা। রাস্তার মোড়ে সেই একই পানের দোকান, দোকানের সামনে সেই একই ভাঙা বেঞ্চ, বেঞ্চে বসে আছেন সেই একই বৃদ্ধ। মনে হচ্ছিল 13 বছর ধরে বসে আছেন, কেউ এই বৃদ্ধকে সরানোর সাহস পায়নি। রাস্তার এক পাশে স্কুলের বাড়ি, যেখানে শ্রব্বত ক্লাস 1-এ পড়ত। স্কুলের দেয়ালে এখনও সেই একই লেখা, জ্ঞানই শক্তি। তবে এখন জ্ঞান শব্দটা
এর দাগটা একটু স্মরণ হয়ে গেছে। শ্রবণ ভাবল, জ্ঞান হয়তো সত্যি শক্তি, কিন্তু সেই শক্তি তাকে বাবার কাছে ফিরিয়ে আনতে পারেনি। রাস্তার আরেক পাশে ছিল একটা মিষ্টির দোকান, বুক মিষ্টি ভাণ্ডার, যেখানে ছোটবেলায় বাবা তাকে রসগোল্লা কিনে দিতেন। শ্রবণের জিভে এখনো সেই রসগোল্লার স্বাদ ছিল, গরম রসালো চিনি আর ছানার এক অপূর্ব মিশ্রণ। দোকানটা এখনো আছে, কিন্তু দোকানটা বদলে গেছে। নতুন দোকানদার সম্ভবত শ্রবণকে চিনে না, আর শ্রবণও তাকে চেনে না। এভাবেই প্রজন্ম বদলায়। কিন্তু দোকান থাকে, রাস্তা থাকে, গন্ধ থাকে। রিকশাটাও যখন পুরনো কালীমন্দিরের পাশ দিয়ে ঘুরছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। প্রথমে একটু একটু করে, তারপর একসঙ্গে ঝাঁপিয়ে, যেন আকাশ থেকে কেউ একটা বিশাল ঝাড়ু উল্টে দিয়েছে। হাশেম আলী রিকশা থামালেন না, বরং আরও জোরে চালাতে লাগলেন, যেন বৃষ্টির সঙ্গে একটা লুকোনো প্রতিযোগিতায় নেমেছিলেন। শ্রবণ বেজা শুরু করলো, কিন্তু তার মনে হলো এই বৃষ্টির মধ্যে থাকাটা যেন একটি দৃশ্যের পুনরাবৃত্তি। 13 বছর আগে ঠিক এই রাস্তায়, এই বৃষ্টিতে সে শেষবার হেঁটেছিল। লাল রঙের একটি স্কুল ব্যাগ পিঠে, আর তার পাশে ছিল বাবা। বাবা তাকে নিয়ে যাচ্ছিল গ্রামের বাড়ির দিকে। সেদিন সে বাবার হাতে ধরে হাঁটছিল। বাবার হাতটা ছিল বড় শক্ত, নাতিদের মতো কোমল। কিন্তু তখনও শ্রবণ বুঝতে পারত না এই হাতের মূল্য। সে ভাবত বাবার হাত শুধু মারতেই জানে, আর কিছু জানে না। আজ সে বুঝতে পারে বাবা ছাড়া কিছুই নেই। বাবার হাত আরও অনেক কিছুই জানত। মাথায় হাত বুলিয়ে দিতে, গালে চুমু খেত। কিন্তু সে বুঝতেই পারা এত দেরিতে এলো যে বাবা তখন চলে গিয়েছেন। শ্রবণের চোখে জল এলো, বৃষ্টির সঙ্গে মিশে গেল। কে বুঝবে কোনটা বৃষ্টি আর কোনটা চোখের জল? মনে পড়ল সেই শেষ দিনের কথা। বাবা তাকে বলেছিলেন, তুই যাস, আমার কোনো আপত্তি নেই। শ্রবণ বুঝতে পারেনি কেন বাবা এমন কথা বললেন। ভেবেছিলেন বাবা তাকে তাড়িয়ে দিচ্ছে। 13 বছর পর সে বুঝতে পারল, বাবা হয়তো ভেবেছিলেন ছেলেটিকে আটকে রাখলে ছেলে কোনো দিনই ফিরবে না, আর ছেলেকে ছেড়ে দিলে ছেলে হয়তো কোনো দিন ফিরবে। তারপর সেই বৃষ্টির রাতে শ্রবণ চলে গিয়েছিলেন। বাবা দরজার কাছে দাঁড়িয়েছিলেন, বৃষ্টিতে ভিজলেন, কিন্তু একটা কথাও বলেননি। মা ভেতর থেকে ডাকছিলেন, তোর বাবাকে ভেজাস না। বাবা বলেছিলেন, থাক, আমি দেখি। সেই আমি দেখি কথাটা শ্রবণের কানে এত বছর ধরে বাজছে। তারপর কি হয়েছিল সেটা শ্রবণের মনে নেই, কিন্তু সেই রাতের পর থেকে বাবার সঙ্গে তার সম্পর্কটা যেন কেউ ধারালো কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। মা বলতেন, তোর বাবা কিছু একটা লুকোচুরি খেলছে, বুঝতে পারছিস না। শ্রবণ বুঝতে পারত, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেত না বলেই সে পড়াশোনার জন্য কলকাতায় চলে গিয়েছিল। তারপর দিল্লি, তারপর বেঙ্গালুরু। প্রতিবার ফোনে মা বলতেন, বাবা তোর জন্য অপেক্ষা করছে। শ্রবণ বলতো, আমি আসবো মা, একদিন আসবো। সে একদিন আজ রাতে এলো, কিন্তু তখন বাবা আর ছিল না। শ্রবণ ভাবল, কেন সে এত দেরি করলো? কেন সে বাবার শেষ দেখা নিতে আসেনি? কেন সে শুধু ফোনে আমি ভালো, তুমি ভালো বলে কাটিয়ে দিত? এই প্রশ্নগুলো তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর ছিল না, শুধু একটা অদ্ভুত শূন্যতা। রাত গভীর হলো, বাড়ির সবাই ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন। একে একে যেমন একটা থিয়েটারের পর্দা নামার পর দর্শকেরা চলে যায়, শুধু শ্রবণ জেগে ছিল বাবার পাশে। সে প্রদীপের আলোতে বাবার মুখ দেখছিল, আর চেষ্টা করছিল সেই মুখের মধ্যে ছোটবেলার কোনো চিহ্ন খুঁজতে। সাদা কাপড়ের নিচে বাবার মুখটা এখনই স্পষ্ট হচ্ছিল না, কিন্তু কপালের উপর একটা তিল ছিল, যেটা কাপড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। ঠিক তার নিজের কপালেও একই জায়গায় একটা তিল ছিল।
সেই তিলটা ছোটবেলায় বাবা বলতেন, এই তিল মানে তোর আমার সঙ্গে যোগাযোগের চিহ্ন। সব্বত ভাবল, বাবা কি জানতেন যে এই তিলটাই সব্বতকে বাবার কাছে টানবে শেষমেশ? মনে পড়ল আরেকটা ঘটনা। ক্লাস 4-এ পড়ার সময় সব্বত স্কুলের মাঠে একটা লাইন দাঁড়িয়ে মার খিচ্ছিল। তখন বাবা স্কুলে এসেছিলেন। সব্বতের পাশে দাঁড়িয়ে বলেছিল, মার খেয়েছিস? সব্বত বলল, হ্যাঁ। বাবা বলেছিলেন, মার খেয়ে কাঁদলে কিছু হয় না, মার খেয়ে পাল্টা মার দিলে তবে বীর। তারপর বাবা সেই ছেলেটার বাবাকে ডেকে বলেছিলেন, তোমার ছেলে আমার ছেলেকে মেরেছে, এখন দুজনই মার খাবে, নইলে বিষয়টা থামবে না। অদ্ভুত ব্যাপার ছিল বাবা, কিন্তু সেই অদ্ভুতের মাধ্যমে একটা ন্যায়ের ছিল, একটা সততার ছিল, একটা সভ্যতা। আজ বুঝতে পারছে, বাবা কখনো বন্ড ছিলেন না, বাবা কখনো বান করেননি। বাবা যা ছিলেন তাই ছিলেন, আর সেই ছিল তার সবচেয়ে বড় গুণ। সব্বত ভাবল, 13 বছর আগে বাবার সঙ্গে তার যে দ্বন্দ্ব ছিল, সেটা আসলে ছিল শৈশবের এক বিদ্রোহ, একটা প্রজন্মের বিরুদ্ধে আর একটা প্রজন্মের প্রতিবাদ। ছোটবেলায় সে ভাবত, বাবা তাকে বুঝতে পারে না, বাবা তাকে যথেষ্ট স্বাধীনতা দেয় না, বাবা তাকে তার ইচ্ছে মতো বেরোতে দেয় না। কিন্তু আজ সে বুঝতে পারছে, বাবা হয়তো সেই সময়টা তার নিজের সংগ্রামই ব্যস্ত ছিলেন। সংসারের সংগ্রাম, সমাজের সংগ্রাম, অর্থনৈতিক সংগ্রাম, এমনকি সব্বত মায়ের সঙ্গে তার নিজের সম্পর্কের সংগ্রাম। বাবা হয়তো চেয়েছিলেন ছেলে একটু দূরে যাক, নিজের পায়ে দাঁড়াক, নিজের জীবন নিজে ঘুরুক, কিন্তু সেটা বাবার প্রকাশ করতে পারেনি, আর সব্বত বুঝতেও পারেনি। দুজনের মধ্যেই একটা দেয়াল ছিল, কিন্তু দেয়ালের দুপাশ দুজনই কাঁদতেন, কেউ কাউকে বলতে পারতেন না। সব্বত ভাবল, সে কি কখনো বাবাকে বলেছিল যে বাবা তোমাকে ভালোবাসি? সে কখনই বাবাকে এই কথা বলতে পারেনি। যদিও বাবাকে বলতো, সে নিজেকে গর্বিত মনে করত। সে কি কখনো বাবাকে একটা চিঠি লিখেছিল, একটা ফোন করেছে? শুধু তুমি কেমন আছো বলেই ফোন কেটে দিত, মনে করত চেষ্টা করেছে। হয়তো কখনো বলেইনি, হয়তো কখনো বলেছিল, কিন্তু সেটা এত সামান্য ছিল যে মনেই নেই। জীবনে অনেক কিছু এরকম হয়, আমরা ভালোবাসি কিন্তু বলি কম, আর পরে আফসোস করি যে কম বলেছিলাম। এই এক রাতে সব্বতের মনে হলো 13 বছরের সব স্মৃতি তার মাথার ভেতরে একটা চলচ্চিত্রের মতন ঘুরছে। ভালো স্মৃতি, উষ্ণ ঠান্ডা স্মৃতি, সব একসঙ্গে। মনে পড়ল সেই দিন যখন সব্বত ফেল করেছিল 8ম শ্রেণীতে, আর বাবা তাকে সারা রাত পড়িয়েছিলেন নিজে না ঘুমিয়ে। মনে পড়ল সেই দিন যখন সব্বত প্রথম চাকরি পেয়েছিল, আর বাবা টেলিগ্রাম করেছিল, আমার ছেলে বড় হয়েছে। মনে পড়ল সেই দিন যখন সব্বতের মা অসুস্থ হয়েছিলেন, আর বাবা দিন রাত পাশে বসেছিলেন। মনে পড়ল সেই দিন যখন সব্বত বিয়ে হয়েছিল, আর বাবা নীরবে কাঁদছিলেন, কিন্তু সব্বত তখন ছিল ব্যস্ত, বুঝতেই পারেনি। এই বুঝতে না পারাইগুলো জীবনের সবচেয়ে বড় আফসোস। এমন কিছু যা পাশেই ছিল, চোখের সামনেই ছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। সকাল হলো, পাড়ার মানুষজন আসতে শুরু করলেন, কেউ সমবেদনা জানাতে, কেউ সাহায্য করতে, কেউ শুধু দেখতে। সব্বত তাদের সঙ্গে কথা বলল, তাদের সঙ্গে বাবার শেষ কৃত্য সম্পূর্ণ করল। যখন বাবার শেষ কথা সবার মাঝে তুলে ধরল, তখন নিজেকে সামলিয়ে রাখতে পারেনি, অজান্তে চোখের জল ঝরঝরিয়ে পড়তে শুরু করলো। সন্ধ্যায় সব্বত মায়ের সঙ্গে বারান্দায় বসেছিল, সে ভাঙা চেয়ারে, যেখানে বাবা এক সময় চা খেতেন। মায়ের হাতে চায়ের কাপ, সব্বতের হাতেও। মা বললেন, তোর বাবা এভাবেই চা খেতেন। সব্বত বলল, আমিও খাবো মা। মা হাসলেন, প্রথম হাসি অনেক দিন পর। সেই হাসিতে সব্বত দেখল বাবা নেই, কিন্তু বাবার চায়ের ধারা আছে, বাবার ভাঙা চেয়ার আছে, বাবার আম গাছ আছে, আর সবচেয়ে বড় কথা, বাবার স্মৃতিও আছে, যেটা কোনো দিন মরবে না, যেটা কোনো দিন ভুলবে না। সব্বত ভাবল, জীবনটা সত্যিই অদ্ভুত। কিছু রাত চিরকাল স্মরণীয়ই থাকে। প্রথম রাতের ভয়,
প্রেমের প্রথম রাত, বিয়ের রাত, সন্তান জন্মের রাত, আর এই রাত বাবার শেষ রাত, যখন সব্বত ফিরে এসেছিলেন, যখন সে বাবাকে শেষবার দেখেছিলেন, যখন সে নিজেকে শেষবার দেখেছিল। এই রাতের পর সে আর আগের শরবত নেই। এই রাতের পর সে একটু বদলে গেছে, একটু পরিণত হয়েছে, একটু বুঝেছে, আর সেটাই হয়তো বাবার শেষ উপহার, শেষ রাতে নিজেকে খুঁজে পাওয়া। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।